এবং আমাদের দিলরুবা বেগম পরিচালক ছিল, উনি মোটর চালকদেরকেও পিয়ন মনে করতো, পিয়নেরও মোটর চালকের মর্যাদা মনে করতো। এই সমস্ত অবস্থাগুলো অবজারভেশনের পরে আমাদের সম্মানিত ইউসুফ ভাই, নবী ভাই, হোসেন ভাই, আমার পাশে একজনই এখন বসা আছে আলমগীর ভাই, ওনারা অনেকেই ডিজির অফিস চত্বরে ছিল, আমি শাখা অফিস ছিলাম, মোহাম্মদ আলীরা দামবাড়ি ছিল। তো আমাদের উপরে কিছু জুলুম অত্যাচার হইত, দেখা গেছে 10 পয়সার কাঁচামরিচ কেনার জন্য কারণ বাজার পাঠাইছে। নাম বলা ঠিক না, কোনো অফিসারের নাম বলা ঠিক না, ভাই জানে, আবু নুরুভাই জানে, আবু জলির ওস্তাদ ছিল মুরব্বী, 10 পয়সার কাঁচামরিচের জন্য কারণ বাজার ওনাকে পাঠাইছে। তারপরে গরুর ভুসি কেনার জন্য পাঠাইত, বিভিন্ন রকমের আমরা অত্যাচারিত ছিলাম। ওভার টাইমের আমাদের কোনো বালাই ছিল না। ওভার টাইম কী জিনিস, কেন দিতে হবে, কোন সময় থেকে কোন সময় দিতে হবে, এগুলো আমাদেরকে কোনো রকমের সুযোগ সুবিধা জানতেও দিত না। যে দুই একজনে জানতো তাকে সরাই দিত। তারপরে আমাদের ইসুফ ভাই, নবসুন ভাই, নবী ভাই, প্রদীপ দেওয়ান, আলমগীর ভাই, সবাই যারা ইউনিট ছিল, এদের সবাই প্রচেষ্টায় এই বাংলাদেশ বেতার মোটর চালক কল্যাণ সমিতি সৃষ্টি হয়। তো আমরা শাখা অফিসে যারা ছিলাম, আমাদের সাথে তখন মোবাইল ছিল না, অফিসে টেলিফোন ছিল অফিসারদের রুমে। অফিসারদের সামনে তো আর এক ড্রাইভার আরেক ড্রাইভারকে তার গোপনীয় তথ্য প্রচার করতে পারে না। আমরা একটা সুনির্দিষ্ট সময়ে একসাথে হইতাম, বা একজনের সাথে দেখা হইলে রাস্তায় হাত সিগন্যাল দিয়ে দাঁড়া করাইতাম, সুবিধা অসুবিধা শুনতাম, জানতাম, যে যতটুকু জানতাম বলতাম, শেয়ার করতাম। অনেক কিছু আমরা নিজেরা মাথা পেতে দিতাম। তো এই অবস্থার প্রেক্ষিতে আমাদের সমিতি হয়, সমিতির পরে নির্বাচন হয়, নির্বাচনের পরে দুইটা প্যানেল হয়, অনেক কিছু, সেটা বলতে গেলে অনেক লম্বা সময়। এর মধ্যে আমরা অনেক অত্যাচারিত হয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছি, অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। তারপর আমরা নিজেকে শক্ত একটা অবস্থানে দাঁড়া করেছি। নিজেকে শক্ত অবস্থানে দাঁড়া করানোর পিছনে আমাদের আলমগীর মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনার যথেষ্ট ভালো ভূমিকা ছিল। উনি সচিব মহোদয় ডিউটি করতেন, আমাদের ইসুফ ভাই ডিজি মহোদয় ডিউটি করতেন, হোসেন ভাই ডিএ মহোদয়ের ডিউটি করতেন। যারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কাজ করছে তারাই বেশিরভাগ আসলে ভূমিকা পালন করছে। আমরা সাইডের থেকে যতটুকু পারছি, সমিতির যখন মিটিং ডাকছে আমরা মিটিংয়ে আসছি, আমরা হইচই করছি বেশিরভাগ। তখন আমরা আসলে অনেক কিছু জানতাম না, অনেক কিছু বুঝতাম না। তবে আমরা একটা জিনিসে সবসময়, আমি এটা আগেও অনেকের সাথে অনেক সময় বলছি, হয়তো আমি বলাতে আমি আমার মনে কেউ মনেও কষ্ট পাই, তারপরও আমি আজকেও শেষ সময় আমি একটা কথাই বলে যাব, সেটা হলো যে যখন কর্তৃত্বে থাকে, মানে সভাপতির পদে থাকে বা সেক্রেটারি পদে থাকে বা সমিতির বড় অবস্থানে থাকে, তারা অনেক কিছু জানে। সে সব জানাগুলো কিন্তু সব কর্মচারীকে বলে না। মানে সমিতিগতভাবে কর্মকর্তা যারা, তারা সব কর্মচারীকে বলে না, এটা বলা ঠিক না। কিছু কিছু ব্যক্তিগত বিষয় নিজের মধ্যে হজম করতো, নিজেরা বানাইয়া বলতো, নিজেরা বাড়াইয়া বলতে হয়, এবং এই ক্ষেত্রে নিজেদের উপর অনেক চাপও হয়। সে চাপগুলো তারা সহ্য করে নেয়, এটি আমরা উপলব্ধি করছি পাশে থেকে। তো সেই হিসাবে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারছি ততটুকু সাপোর্ট করে গেছি, এবং নির্দ্বিধায় যখন যে সিদ্ধান্ত দিত কর্তৃপক্ষ, আমাদের সভাপতি, সেক্রেটারি বা সাধারণ সম্পাদক, কেশিয়ার সহ ওনারা 5-6 জন সাধারণত সিদ্ধান্ত দিত। সমিতির যে কোনো সিদ্ধান্ত তারা 5-6 জনে নিয়ে তারপর আমাদেরকে জানাইবার পরে সমিতির যে প্রেস রিলিজে আমরা সই করতাম কীভাবে, হয়তো দেখা গেছে একজন দামরাইর দিকে যাইতেছে, কাগজ দিয়ে দিছে, বাসার কাছ থেকে সই দিচ্ছে, আমার কাছে দিয়ে দিছে, মোহাম্মদের কাছ থেকে সই দিচ্ছে, ইনুস ভাই ছিল সাবার, তার কাছ থেকে সই দিচ্ছে। আমরা এইভাবে যোগাযোগ করছি, একজনের সাথে যোগাযোগ করে সিগনেচার করছি। হয়তো সমিতির মিটিং কবে হয়েছে আমি জানিও না, কিন্তু সিগনেচার আমি দিচ্ছি। আর আমার অফিসার যদি আমাকে নিয়ে কোনো কিছু প্রটেস্ট করছে, তখন অফিসাররা কিন্তু আমাদেরকে হ্যামারিং করছে, তাই মিয়া তোমরা মিটিংয়ে যাও, মস্তানি করো, এটা করো, সেটা করো, বদলি করে দিব, অনেক রকম ভয়ভীতি দেখে। আমার লোক সংখ্যা ছিলাম কম, ভয়ভীতি দেখে আমাদেরকে দাবাইয়া রাখতে চেষ্টা করতো। তো আমরা সেগুলো ওই যে একজনের কাছে শুনতে আমরা স্বীকার করতাম না, মিটিংয়ের এটা সিদ্ধান্ত, এটা আমাদের বাইরে কিছু করার নেই। যেমন আমরা কর্মবিরতি করতাম, কর্মবিরতির আমরা সিটি দিতাম অফিসে, কর্মবিরতি করছি একাধিকবার, আমরা অনেকেই করছি। আমিও একবার কর্মবিরতি করছি, কবিরপুর যাওয়ার পথে রাস্তায় গাড়ি বন্ধ করে দিচ্ছি, এটা নিয়ে নিজের অফিসে পর্যন্ত গেছে, আমাদের বদলি করতে গেছে। তো আমাদের হোসেন ভাই, তারপর আমাদের মুক্তিযোদ্ধা শাহজাহান ভাই ছিল, উনি আছে কিনা জীবিত জানি না আমি, আল্লাহ যদি ওনাকে নিয়েও যাইয়া থাকে, আল্লাহ ওনার আত্মার শান্তি দান করুন।
আমরা এভাবে যে কয়েকজন তাৎক্ষণিক ছিলাম, নূর হোসেন ভাই, নূর ভাই, লতিফ দেওয়ান সহ আমরা সবাই একত্রিত হয়ে ডিজির অফিসে আমাদের এসি সাহেবকে ঘিরাও করলাম। উনি মফিজুল হক সাহেবের রুমে ছিল, আর ওখানে যাইয়া সবাই বললাম যে আপনি ড্রাইভার করি ধরনের আসলে কেন। তো সে তাৎক্ষণিক মানে কি করবো, একরকম হতভম্ব হয়ে গেছে। তো তাকে বললো যে আপনাকে শেষবার মতন আবার ভবন করে নিয়ে যেতে, আর কখনো যদি এ ধরনের কর্মবিরতিতে আমরা বাধা সৃষ্টি করি, অধিকার বাধা নিয়ে যদি কোনো রকমের বাধা সৃষ্টি করে, তাইলে কিন্তু আপনাকে আমরা ছাড়ব। মফিজুল হক সাহেব ভালো লোক ছিল, ভদ্রলোক ছিল। উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ওদের বুঝে সারে নাই, ট্রান্সমিটারের ব্যাপার তো অনেক সময় ট্রান্সমিটার থাকে, সেখানে হ্যান্ডেলিং করতে হয়, এই কারণে ড্রাইভার গাড়ি বন্ধ করে দিচ্ছে, চাইতে অসুবিধা হয়, এই কারণে এটা করছে, যাই হোক আর হবে না। এই ধরনের পদক্ষেপ আমরা বিভিন্ন সময় নেওয়ার প্রেক্ষিতে আজকে আমাদের এই সময়ে আমরা 150 ওভারটাইম পাই, আমরা দিবালিজের টাকা পাই, আমরা জুতা পাই, মোজা পাই। আগে এগুলো কিছুই ড্রাইভাররা ছিল পাইতো না, আমরা এগুলো সব একে 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 আমরা আদায় করেছি। তো আমাদের সবচেয়ে বড় মূল মন্ত্র ছিল যেটা, আমাদের সমিতির মূল কর্তৃপক্ষরা যেটা আমাদেরকে সিদ্ধান্ত দিত, আমরা সেটার উপর অটল থাকতাম। আমরা কখনো নিজের ঠিক না যে অমুক আমার সাথে একসাথে চাকরি করে আলমগীর, আমি তার কথা কেন মানবো, ও অমুক আমার সাথে একসাথে চাকরি করে, আমি তার কথা কেন মানবো। আমরা কখনো এই অবস্থায় যাই নেই এবং এটা মনেই করি। সমিতির সিদ্ধান্ত যেটা এটাই রাইট সিদ্ধান্ত, যখন যেটা এটা ভালো হবে মন্দ হবে আমাদের সকলের জন্য হবে, ভালো হইলেও সকলের জন্য হবে, মন্দ হইলেও সকলের জন্য হবে, আমরা সব কিছু মেনে নিয়েছি। এই মেনে নেওয়ার ফলটাই আমার মনে হয় আজকে আমাদের এই মোটর চালক কর্মচারী কল্যাণ সমিতির মূল্যায়ন। আমরা বিভিন্ন সময় মিটিংয়ে, আমরা কন্ট্রোল রুমেও আমরা মিটিং করেছি, যেখানে অফিসাররা বসে মিটিং করে, আজকে যেখানে সচিব মহোদয় এসে মিটিং করছে, আমরা এখানেও মিটিং করছি, আমরা এখানেও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান করেছি। বিভিন্ন জায়গায় আমরা মিটিংয়ের সময় আমাদেরকে অফিস থেকে মাইক সহকারে দেওয়া হয়েছে, সাউন্ড বক্স দেওয়া হয়েছে, সাউন্ড সিস্টেম ম্যানেজমেন্ট করার জন্য টেকনিশিয়ান দেওয়া হয়েছে আমাদের মিটিং পরিচালনা করার জন্য। এগুলো বাস্তব সত্য কথা কিন্তু। তো এগুলো করার পিছনে সাধারণ সদস্য যারা, তাদের একক ভূমিকা, কর্মকর্তারা যেটা বলবে সেটাই মেনে নিবে। আর যারা কর্মকর্তা ছিল তাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল এটা, যে আমার একটা কর্মচারী এক জায়গায় যদি কোনো কারণে সে কোনো ভূমিকা নেওয়ার প্রেক্ষিতে বা কোনো কাজের প্রেক্ষিতে বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, সে নিজের গুণে নিজের থেকে সে আত্মত্যাগ করেছে, সে নিজের বদলি হবে কিনা, নিজের শাস্তি হবে কিনা, এদিকে সে খেয়াল করেন, সে তার কর্মচারীকে সে আগে রক্ষা করছে। যেমন আমাদেরকে অনেকবার বলতে জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। কিন্তু অফিসে আসলেই আমাদের কর্মকর্তা যারা, আমাদের নূর হোসেন ভাই, তারপরে আমাদের লতিফ দেওয়ান, তারপরে মোহাম্মদ হাওলাদার ছিল, তারপরে ইসুফ ভাই ছিল, তারা একেবারে সোজা ফাইল নিয়ে ডিসি স্যার রুমে যাইয়া হাতে হাতে ক্যান্সেল করে নিয়ে আসতো। দেখা গেছে একটা ফাইল অফিসার নিয়ে আসছে, এডিশনাল সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে আসছে, ডিএ সাহেব অনুমোদন হয়ে গেছে, হয়তো ডিজি সাহেবের খসড়া অনুমোদন হয়ে গেছে অজানা মতো, সেটাও দেখা গেছে থাবা দিয়ে নিয়ে তাৎক্ষণিকভাবে সরাসরি ডিজি সাহেবের কাছ থেকে ক্যান্সেল করে নিয়ে আসছে। এইগুলো আমরা পেয়েছি এবং সেগুলো পাওয়ার পরে আজকে আমরা যে অবস্থায় আছি, আমাদের সমিতি রুম ছিল না একসময়, আমরা সমিতির রুম পাইছি। আমাদের সমিতি যদিও রেজিস্ট্রেশন ছিল না, কিন্তু রেজিস্ট্রেশন কৃত সমিতির চেয়েও আমাদের মর্যাদা অনেক দিক দিয়ে আল্লাহর রহমতে বেশি ছিল। আমরা ওভারটাইম খাতে টাকা, একটা সময়ে আমরা ওভারটাইমের টাকা পার্সেন্টেজ হারেও নিয়েছি। তো সেগুলো আবার পর্যায়ক্রমে আমাদের কিছু কিছু ব্যতিক্রম হয়েছে। আমরা একটা সময়, আমি বিশেষ করে একটা সময় লাঞ্চিত হইলে মনে মনে চিন্তা করতে, চতুর্থ শ্রেণী কর্মচারীরা আন্দোলন করলে শত শত লোক আসে, আমাদের লোক সংখ্যাই কম। সারা বাংলাদেশে আমাদের মোটর চালকের সংখ্যা হলো 38 জন, 40 জন। তো আমরা একজনে কী করব? তো মনে মনে চিন্তা করতাম, যদি আমাদের বড় একটা নিয়োগ হইতো আর আমাদের সদস্য সংখ্যা যদি বেশি হইতো, তাহলে মনে হয় আমরা অনেক উপরে যেতে পারতাম। একটা সময়ে আমাদের বড় নিয়োগও হয়েছে, কয়েকবারে নিয়োগ হয়েছে, সদস্য সংখ্যা বাড়ছে, কিন্তু আসলে কেন যেন আমাদের সেই জোয়ারটা আর ফিরে আসে না। আমরা যেই জোয়ারে অল্প কয়েকজন লোকেও মানে জোয়ারে পার ভেঙেছি, বেশি মানুষ হওয়ার পরেও আমাদের সে পার আর বাধা হয়ে নাই। এখন আমার মনে হয়, আমি আজকে এই যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে, আমি সত্য কথা বলতে কি, আমি কখনো এই আশাটা করিনি।
আমি আশাটা করি না এই জন্য, আমি জানতাম যে বেতারে সর্বশেষ সিনিয়রদের মধ্যে আমার যাওয়া। তো যাই হোক, হয়তো তারিখ জানতাম না হিসাবে আলমগীর ভাই আমার একটু পরে, তো আমি শিওর ছিলাম যে সিনিয়র তো কেউ নাই, আমার ফেয়ারওয়েলকে দিবে। আর আমার একটা বদ স্বভাব আগের থেকেই ছিল, আমি মানুষের সাথে ওই যে অনেক কথা মানে আছে কথা নাই কথা, এগুলো আমি বিনা প্রয়োজন আমি কারোর সাথে তেমন কথাবার্তা বলি না, এটা আপনারা সবাই জানেন। হয়তো এই কারণে আমার উপর অনেকে মনোপূর্ণ হইতে পারেন বা মনোপূর্ণ হয়, অনেকে জানি, অনেকে কেউ কেউ মনে করে যে দাম বাড়ায়, আসলে ভাই দাম বাড়ানো না, এটা আমার স্বভাব। আমি আমার পারিবারিকভাবেও আমার ছেলেদের সাথেও এত কথা বলি না, আমার স্ত্রীর সাথেও এত কথা বলি, বিনা প্রয়োজনে আমি তেমন কথা বলি। এটা মিরাজও অনেক কিছু জানে, মিরাজও অনেক সময় এগুলো নিয়ে দিয়ে। তো যাই হোক, আমি এখন যেটা আজকে আমাদের যে সভাটা যে পর্যায়ে হয়েছে, যে অবস্থায় হয়েছে, আমি এটা আসলে কখনো আশা করিনি। এটা আমার মনে হয় একান্তই আপনাদের একতাবদ্ধতা এবং আপনাদের সৎ উদ্দেশ্য এবং সৎ সাহস, আপনাদের মানবিকতা, তা না হইলে আমার এই আশার এটা ছিলই না টোটালি। তো যেহেতু আমি যতটুকু আশা করছি তার চেয়ে অনেক বেশি হয়েছে, আমি এটাও আশা করব আপনারা সবাই, আমরা মোটর চালক, আমরা কেউ হয়তো বয়সে সিনিয়র বা চাকরিতে যোগদানে সিনিয়র বা জুনিয়র, আসলে সিনিয়র জুনিয়র বলতে কিছুই নেই। আমরা প্রত্যেকে মোটর চালক, প্রত্যেকের পরিচয় একটা, প্রত্যেকের আইডি আমাদের একটা, আমরা সবাই সমান। আমরা সবাই যদি একতা থাকতে পারি, আমার মনে হয় আমাদের হারানো জোয়ার ফেরত আনার কোনো বিষয়ে না, কোনো বিষয়ে না। নদীর এপার ভাঙে ওই পার করে, আবার ওই পার ভাঙে এই পার করে, আমরা যা চাইছি তার চেয়ে অনেক বেশি পাইছি। এখন আপনারা যারা আছেন সংখ্যায় আমাদের চেয়ে অনেক বেশি আছেন, এবং এটা নির্দ্বিধায় আমরা স্বীকার করতে পারি যে আমাদের সময় মোটর চালক বেশিরভাগ একটু শিক্ষার দিকে কম ছিল, সামান্য কিছু মোটর চালক শিক্ষিত ছিল, আর বেশিরভাগ হাতে টেকনিক্যাল কাজ হয়তো ভালো জানতো, কিন্তু শিক্ষার দিকে তেমন ছিল না। তারপর আমরা গেছি। আর এখন আমাদের যে সমস্ত মোটর চালক ভাইয়েরা, এরা অনেকে আল্লাহ অনেক ভালো শিক্ষিত, অনেক উপরে শিক্ষিত। ওনারা অফিসারদের সাথে ব্যবহার কীভাবে করতে হয় বা কীভাবে বলতে হয় বা ভাই হওয়ার কি, এগুলো সম্পর্কে সহজেই বুঝতে পারবেন। আমরা দেখে দেখে শিখছি, শুনে শুনে শিখছি। আপনারা শিক্ষাগত যোগ্যতা বলেও শিখবেন, আর যা যা দেখে শিখবেন তাও দেখে শিখবেন, শুনে শিখবেন। তবে সবচেয়ে বড় একটা কথা সবসময় মনে রাখবেন, একটা লাঠি ভাঙা কোনো ব্যাপার না, 10টা লাঠি ভাঙা অনেক কষ্ট। একতাই বল, একতাই সব কিছুর মূল। পৃথিবীতে যা কিছু হয়েছে সব কিছুই একতার প্রেক্ষিতে। জুলাই আন্দোলন আমাদের বাংলাদেশে শেখ হাসিনার পতন হবে কেউ আশা করে নাই, আমরাও আশা করি না। জামাতের এক বড় অফিসার, আমি নাম বলবো না, আমাদের অফিসে অনুষ্ঠান করেন, যেদিন জুলাই আন্দোলনে হাসিনার পতন হয় তার 2 দিন আগেও বলছে যে হাসিনা মরণের আগ পর্যন্ত হাসিনাকে কেউ সরাইতে পারবে না। জনগণের একতাবদ্ধতার কারণে আজকে দেখেন জুলাই আন্দোলনের ফসল কী হয়েছে। আমি আশা করব, আমি একজন সাধারণ মানুষ, আমি আসলে শিক্ষার্থী কেউ আমি নাই। আর আপনারা আমাকে যতটুকু বলেছেন, আসলে আমি এত গুণের অধিকারী না, আমি এত গুণের অধিকারী না, আমি একেবারেই নগণ্য সাধারণ ব্যক্তি। আমি যাদের সাথে কাজ করেছি তারা হয়তো দেখছেন আমি আসলে এত গুণের অধিকারী না। আপনারা আমাকে অনেক গুণের ভিতরে বলেছেন। তো আমি সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে এইটুকু অনুরোধ করে যাবো, আপনারা মেহরবানি করে সবাই একতা থাকবেন, সমিতির নিয়মগুলো পালন করবেন, সমিতির চাঁদাগুলো পরিশোধ করবেন, সমিতির ডাকে বিরূপ মন্তব্য না করে যদি একতাবদ্ধ থাকেন, তাহলে আমার মনে হয় আপনারা আমাদের অনেক উপরে যেতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। আমার 38 বছর 38 দিন চাকরির বয়স, 38 বছর 1 মাস 8 দিন চাকরির বয়সে আমি অনেকের সাথেই কাজ করার সুযোগ হয় নাই, কারণ আমি ছিলাম এই কবিরপুর আর বহির্বিশ্ববিদ্যালয়ের জন্য। বিভিন্ন সেকশনে গেলে হয়তো বিভিন্ন দলের সাথে কাজ করার সুযোগ হতো। এই 2টা ইনস্টিটিউশনে আমি কাজ করছি হিসাবে অল্প কয়েকজনের সাথে আমার চাকরি করার সুযোগ হয়েছে, কাজ করার সুযোগ হয়েছে। তার মধ্যে বেশিরভাগে মারা গেছে, জীবিত আছে লতিফ ভাই আর সুমন সাথে কাজ করছি, বিজয়ের সাথে কাজ করছি, আমাদের সাথে কাজ করছি। এছাড়া আর আমি চাকরিগতভাবে কারোর সাথে কাজ করা হয়নি, সবার মিলে যেগুলো হয়েছে আপনাদের সাথে। আমার এই দীর্ঘ কাজের সময়ের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, আমার বাসা তুলেছিল, বাসা যাওয়ায় অনেক
সময় কষ্ট হইত। দেখা গেছে একজন মানুষ একটু ভালো কথা বললে আমি তাকে ভালো উত্তর দিই নি, কারণ একটু পারিবারিক বিষয়ও ছিল, বাসা দূরে ছিল, আসা যাওয়া কষ্ট ছিল, রাস্তাঘাটে যানজট ছিল। বিভিন্ন সময়ে আমি অনেকের সাথে ভালো আচরণ করতে পারি নাই, আমি নিজের থেকেই বুঝি। তো আমি সেসব বিষয়গুলোর জন্য আমার যে সমস্ত সহকর্মী ভাইয়েরা আছেন, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আচরণ, আমার কাজে কাজ, আমার লেনা দেনা যদি আপনারা কোনো রকমের কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাদের মাফ করে দিন। আর আমার এই চাকরি জীবনে অনেক সময় ভুলেও অনেকের সাথে লেনদেন কোনো ব্যর্থতা হইতে পারে, হয়তো কারো থেকে আওলাদ নিয়েছি দিই নেই। যদি এ ধরনের কোনো ভুল যদি আমার হয়ে থাকে, তাহলে আপনারা বলবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি পরিচিত করা করব। আর যে কয়দিন আমি বেঁচে থাকি দুনিয়াতে, প্রতিদিন যেন আমি একটু সুস্থ থাকতে পারি, আমার জন্য এগুলো দোয়া করবেন। আপনাকে দোয়ায়, আমার মা বাবার দোয়ায়, আমার ওস্তাদের দোয়ায় আমার চাকরি জীবন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো গিয়েছে আমি মনে করি। এখনও আমি আল্লাহ তাআলার শুকরিয়া, আমি অনেক ভালো আছি। আমার কোনো আর্থিক সংকট নাই, আমার কোনো ছেলেপেলে নিয়ে দুশ্চিন্তা নাই, আমার পারিবারিক দিক দিয়ে আমি সব কিছুতে আলহামদুলিল্লাহ সুখী। হয়তো আমার ছেলেপেলেরা এখন লেখাপড়া শেষ করে নেই, লেখাপড়ার অবস্থানে আছে, শেষ পর্যায়ে আছে। তো আমার ছেলেপেলেদের জন্য দোয়া করবেন, আমার পারিবারিকভাবে আমার স্ত্রী সন্তান এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেভাবে বেঁচে থাকতে সুস্থ বেঁচে থাকতে পারি, সুস্থ জীবনযাপন করে দিতে পারি। আর যেন মাঝে মাঝে এসে আপনাদেরকে বিরক্ত করে যেতে পারি, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করে দিতে পারি। এই বক্তব্যে আমি আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।